আসসালামু আলাইকুম সবাইকে। সিআরএম এর পক্ষ থেকে আয়োজিত আজকের এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি আব্দুল্লাহ আল মারুফ, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্সে। তো আজকে আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আবার শুরু করতে যাচ্ছি। তো আমরা পড়ছিলাম আমাদের এইচএসসি আইসিটির অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, চতুর্থ অধ্যায়, ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। তো আজকে যে টপিক দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস কি বা ইউআরএল। এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব আজকে প্রথমে, এবং তারপর আরো ডিটেল আলোচনা হবে আজকে। তো চলো আজকে আমরা দেরি না করে আমাদের আলোচনায় ফিরে যাই। তো আমরা আজকে প্রথমে যে জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস কি বা ইউআরএল কি। আমরা কি আলোচনা করতে যাচ্ছি? ওয়েব অ্যাড্রেস কি, এই জিনিসটা আলোচনা করতে যাচ্ছি। তো দেখো এখানে কি বলা আছে যে প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট এবং অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে। প্রত্যেকটা ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট এবং অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে, যার সাহায্যে ইন্টারনেটে সংযুক্ত থেকে ওয়েব ব্রাউজারের সাহায্যে যে কোনো জায়গা থেকে ওই ওয়েবসাইটের পেজগুলো ব্রাউজ করা যায়। সেই ঠিকানাকে ওয়েব অ্যাড্রেস বলে। এখন জিনিসটা একটু সোজা করে বলি যে যদি আমরা ধরো ফেসবুক চালাতে চাই, আমি কম্পিউটারে ফেসবুক চালাবো, তো আমি নর্মালি কি করব, যে কোনো একটা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে আমি ওখানে www.facebook.com লিখবো। তো আমরা এখানে ফেসবুকটা কিভাবে খুঁজে পেয়েছি? তো এই যে একটা নাম লিখে সার্চ দিছি www.facebook.com, তো এর মাধ্যমে আমার ব্রাউজারটা এটা খুঁজে বের করছে যে এটা মানে আমার গ্রাহক আমার থেকে ফেসবুক চাচ্ছে। তো এভাবে আমরা ফেসবুককে লোকেট করতে পেরেছি। তো এই যে আমরা www.facebook.com লিখে সার্চ দিয়েছি, তো এই যে এই নামটাই বা এই জিনিসটাকেই আমরা ওয়েব অ্যাড্রেস বলে থাকি। তো যার সাহায্যে বা যে জিনিসটা একটা ওয়েবসাইটের সুনির্দিষ্ট এবং অদ্বিতীয় ঠিকানা বা লোকেশন নির্ধারণ করে, সেটাই হচ্ছে আমাদের ওয়েব অ্যাড্রেস। তো দেখো ওয়েব অ্যাড্রেস ইউআরএল নামে পরিচিত। এই ওয়েব অ্যাড্রেসটাকেই ইউআরএলও বলা হয়ে থাকে। ওয়েব অ্যাড্রেসের আরেক নাম হচ্ছে ইউআরএল। ইউআরএল অর্থ হচ্ছে ইউনিভার্সাল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল এর পূর্ণরূপ কি? ইউনিভার্সাল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা একটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। হ্যাঁ, তারপর দেখো বলা আছে যে একটি ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল এর কয়েকটা অংশ থাকে। তো এখানে তোমাদের জন্য একটা ইউআরএল এর এক্সাম্পল দেয়া আছে। হ্যাঁ, এখানে তোমাদের জন্য একটা ইউআরএল এর এক্সাম্পল দেয়া আছে। এখন তোমাদের কথা হইতে পারে যে আমরা যখন ওয়েবসাইটে মানে কোনো ওয়েবসাইট দেখার জন্য ব্রাউজারে সার্চ করি, তখন তো জাস্ট যখন আমরা ধরো ফেসবুক সার্চ করতেছি, তখন আমরা নর্মালি এরকম facebook.com লিখলে তো চলে আসে, তাই না? নর্মালি facebook.com লিখলে আমাদের ফেসবুক চলে আসে। তো ইউআরএলটা এখানে এত বড় কেন? এটা তোমাদের কোয়েশ্চেন হইতে পারে। তো দেখো আমরা যখন এই facebook.comটা লিখি, তখন আমাদের ব্রাউজার এটার সাথে আর যে বাকি যত অংশ আছে সেগুলো নিজের থেকেই ধরে নেয় বা নিজের থেকেই দিয়ে রাখে ওখানে। তো যার ফলে আমাদের পুরোটুকু লিখতে হয় না। বাট পুরো যদি একটা ওয়েব অ্যাড্রেস আমি লিখি, তাহলে পুরো ওয়েব অ্যাড্রেসটুকুর ফর্মটা এরকম হবে। আমরা নর্মালি যখন লিখি ফেসবুক, তখন facebook.com লিখলে কিন্তু আমাদের ব্রাউজারে ফেসবুক চলে আসে। তো আমরা এক্ষেত্রে পূর্ণ রূপটা আসলে ব্যবহার করি না, কারণ আমরা এখানে শর্টকাট ইউজ করলে আমাদের ব্রাউজারটা সেটা ধরে নিয়ে পূর্ণ যে ওয়েব অ্যাড্রেসটা আছে সেটাকে আমাদের সামনে তুলে ধরে। বাট আমরা যদি একটা পূর্ণ ওয়েব অ্যাড্রেস দেখি, তাহলে সেটা স্ট্রাকচার হবে এরকম। হ্যাঁ, তো সেটা স্ট্রাকচার হবে এরকম। এখন এই ওয়েব অ্যাড্রেসের কোন জিনিসটাকে কি বলা হয় সেটা আমরা দেখব। এই ওয়েব অ্যাড্রেসটা যে আমরা দেখতেছি বা ইউআরএলটা দেখতেছি, এটার কোন পার্টকে কি বলা হয় সেটা আমরা দেখব। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, অনেকে জয়েন করে ফেলেছে ক্লাসে। রূপা জয়েন করেছে, মোজাম্মেল জয়েন করেছে, হ্যাঁ, ঋতু জয়েন করেছে। মোজাম্মেল বলছে আমি কুমিল্লা থেকে বলছি। হ্যাঁ, আচ্ছা, স্বাগতম তোমাকে। এবং তোমরা যারা যারা যেখান থেকে জয়েন করছো জানিয়ে দিতে পারো, এতে তোমাদের নিজেদের মধ্যেও পরিচিতি ঘটবে। ঠিক আছে। তো এখন দেখো যে আমরা এই যে একটা ইউআরএল দেয়া আছে, এই ইউআরএল এর কোন পার্টটাকে কি বলে এটা নিয়ে একটু জানবো। এই ইউআরএল এর কোন পার্টটাকে কি বলা হয় সেটা নিয়ে একটু জানবো। হ্যাঁ, তো আসো আমরা এবার একটু ডিটেইলে জানি। তো ওই পেজে যে ইউআরএলটা লেখা ছিল, এখানে সেই ইউআরএলটা আবার লেখা হয়েছে। এখানে সেই ইউআরএল বা ওয়েব অ্যাড্রেসটা আবার লেখা হয়েছে। তো এখন আমরা এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। দেখো ওই ইউআরএল এর প্রথমে ছিল হচ্ছে আমার http। ইউআরএল এর প্রথমে কি ছিল? http।
এই যে সেই HTTP, এই HTTP কে বলা হয় হচ্ছে আমার প্রোটোকল। HTTP কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে আমার প্রোটোকল। তারপর ছিল দুইটা স্ল্যাশ দিয়ে লেখা ছিল hsc.crdmi.com.bd। তো এই যে HSC এই পার্টটাকে বলা হয়েছে আমার থার্ড লেভেল ডোমেইন বা সাব ডোমেইন। এই পার্টটাকে আমার কি বলা হয়েছে? থার্ড লেভেল ডোমেইন বা সাব ডোমেইন। এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমত আমি পার্টগুলো দেখাচ্ছি যে একটা ইউআরএল এর পার্টগুলো কি কি থাকে। হ্যাঁ, তারপর এখানে ছিল crdmi.com.bd। আচ্ছা, এখানে এই crdmi এই পার্টটুকুকে বলা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন। এই পার্টটুকুকে আমার কি বলা হয়? সেকেন্ড লেভেল ডোমেইন বলা হয়। এরপর .com.bd এটুকুকে বলা হয় আমার টপ লেভেল ডোমেইন। এটুকুকে আমার কি বলা হয়? টপ লেভেল ডোমেইন। এখন এই সেকেন্ড লেভেল ডোমেইন এবং টপ লেভেল ডোমেইন এই দুইটা মিলে গঠিত হয় হচ্ছে আমার ডোমেইন নেম। এই যে সেকেন্ড লেভেল ডোমেইন প্লাস টপ লেভেল ডোমেইন এই দুইটা মিলে আমার গঠিত হয় কি? ডোমেইন নেম। সেকেন্ড লেভেল ডোমেইন এবং টপ লেভেল ডোমেইন এই দুইটা মিলে গঠিত হয় হচ্ছে আমার ডোমেইন নেম। এরপর আসা যাক, এরপর একটা স্ল্যাশ দিয়ে লেখা ছিল ICT, স্ল্যাশ দিয়ে লেখা ছিল robotics.html। দেখো এখানে যে এই যে স্ল্যাশ দিয়ে ICT তে লেখা, একে বলা হয় হচ্ছে আমার ডিরেক্টরি। একে কি বলা হয়? ডিরেক্টরি। একে বলা হয় ডিরেক্টরি। এরপর আরেকটা স্ল্যাশ দিয়ে লেখা robotics.html, robotics.html। তো এইটুকু পার্টকে আমার বলা হয়েছে ফাইল নেম। এইটুকু পার্টকে কি বলা হবে? এইটুকু পার্টকে বলা হবে হচ্ছে আমার ফাইল নেম। এটুকু পার্টকে বলা হচ্ছে ফাইল নেম। আর ডিরেক্টরি আর ফাইল নেম মিলে গঠিত হয় হচ্ছে আমার প্যাথ। ডিরেক্টরি আর ফাইল নেম মিলে গঠিত হয় হচ্ছে কি? প্যাথ বা পথ। এরপর দেখো যেটা আরেকটা জিনিস এখানে আছে, তো সাবডোমেইন এবং ডোমেইন নেম এই দুইটা মিলে আবার আরেকটা জিনিস গঠিত হয়। সাবডোমেইন এবং ডোমেইন নেম এই দুইটা মিলে আমার আরেকটা জিনিস গঠিত হয়, সেটা হচ্ছে আমার হোস্ট নেম। সেটা কি? আমার হোস্ট নেম। তো এইগুলোই হচ্ছে আমার এক একটা ইউআরএল এর অংশ। এগুলোই হচ্ছে আমার এক একটা ইউআরএল এর অংশ। আমি জানি যে তোমরা বুঝতে পারোনি যে কোনটা কেন কি জন্য বলা হচ্ছে, এটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আপাতত আমি একটা ইউআরএল নিয়ে তোমাদেরকে দেখাইলাম যে একটা ইউআরএল এর কি কি পার্ট থাকতে পারে। দেখো তাহলে ইউআরএল এর কি কি পার্ট আছে আমি আরেকবার একটু দেখাই। প্রথমত আমার একটা প্রোটোকল থাকে, তারপর একটা সাব ডোমেইন থাকে বা থার্ড লেভেল ডোমেইন থাকে, তারপর কি থাকে? তারপর আমার সেকেন্ড লেভেল ডোমেইন থাকে এবং টপ লেভেল ডোমেইন থাকে। এই সেকেন্ড লেভেল ডোমেইন এবং টপ লেভেল ডোমেইন এই দুইটাকে একত্রিত করে বলা হয় হচ্ছে আমার ডোমেইন নেম। এছাড়া কি থাকে? এছাড়া একটা ডিরেক্টরি থাকে এবং একটা ফাইল নেম থাকে। তো এখানে ডিরেক্টরি এবং ফাইল নেম মিলে একত্রে গঠিত হচ্ছে আমার প্যাথ। আর এখানে সাবডোমেইন আর ডোমেইন নেম এই দুইটাকে একত্রিত করলে আমরা পাই হচ্ছে হোস্ট নেম। তো এই জিনিসটা তোমরা একটু কাইন্ডলি স্ক্রিনশট দিয়ে রাখো। এই জিনিসটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো এবং স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমাকে জানাও যে তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলেছো। হ্যাঁ, এই জিনিসটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো এবং স্ক্রিনশট নিয়ে জানাও যে তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়েছে। হ্যাঁ, আয়েশা সিদ্দিকার স্ক্রিনশট নেওয়া হয়েছে, সানজিদা মাহবুবের স্ক্রিনশট নেওয়া হয়েছে। ঠিক আছে, হ্যাঁ তোমরা স্ক্রিনশট নেওয়া শেষ করলে আমি পরবর্তী স্লাইডে যাব। হ্যাঁ ঠিক আছে, তো চলো আমরা পরের স্লাইডে চলে যাই। হ্যাঁ, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রোটোকল জিনিসটা কি। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রোটোকল কি। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রোটোকল জিনিসটা কি। হ্যাঁ, আমরা এখন একটু প্রোটোকল নিয়ে আলোচনা করব। দেখো, প্রোটোকল হলো কতগুলো নিয়মের সমষ্টি। আমি আগেও বলেছিলাম এই জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছিল যে প্রোটোকল হচ্ছে কতগুলো নিয়মের সমষ্টি। প্রোটোকল হচ্ছে কিছু নিয়ম আমার। তো উপরের ইউআরএল এ HTTP একটি প্রোটোকল, মানে আমরা এর আগে যে ইউআরএলটা দেখে এসেছি এখানে HTTP নামে একটা জিনিস ছিল। সেখানে HTTP নামে একটা জিনিস ছিল যেটাকে তোমার প্রোটোকল বলা হচ্ছে, যা HTML ডকুমেন্ট অ্যাক্সেস করা বা ওয়েব সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান প্রদান করে থাকে। এখন এখানে জিনিসটা একটু কঠিন ভাষায় লেখা, আমি একটু সহজ করে বলছি। তো মেইনলি প্রোটোকল হচ্ছে আমার কিছু নিয়ম।
তুমি যদি প্রোগ্রামিং ভাষা শিখতে চাও বা কোনো প্রোগ্রামিং করতে চাও, তখন তোমার কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে, তোমার কিছু সুনির্দিষ্ট নিয়ম কানুন ফলো করতে হবে। তো এই নিয়ম কানুনকেই আমার মেইনলি প্রোটোকল বলা হয়ে থাকে। তো এখানে কিছু প্রোটোকলের উদাহরণ দেওয়া আছে। যেমন প্রথমে দেওয়া আছে HTTP, যেটা নিয়ে আমরা আলোচনা করব ফার্দার, যার পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এরপর HTTPS, এটার মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। HTTPS মানে কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এরপর কি বলা আছে? FTP। এরপর কি বলা আছে? FTP। FTPর পূর্ণরূপ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এগুলো এমসিকিউতে আসতে পারে, হ্যাঁ। আবারও আছে IP, ইন্টারনেট প্রোটোকল, IP ইন্টারনেট প্রোটোকল। আবার বলা আছে TCP, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। TCP কি? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। TCP মানে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এখন ধরো শুধুমাত্র প্রোগ্রামিং ভাষা শেখার জন্যই না, তুমি যে কোনো কাজ, তোমার কানেকশনের জন্য হোক বা যে কোনো কাজের জন্যই হোক, সুনির্দিষ্ট কিছু নিয়ম কানুন ফলো করতে হয়। তো এই যে তুমি এই ডিজিটাল ডিভাইসে যে কোনো কাজ করতে গেলেই তোমার যে নিয়ম কানুনগুলো ফলো করতে হবে, তো সেই নিয়ম কানুনগুলোকেই তুমি প্রোটোকল বলে ধরে নিতে পারো। তো এখানে কিছু প্রোটোকলের উদাহরণ দেওয়া আছে, যেমন হচ্ছে HTTP, HTTPS, FTP, IP, TCP। এগুলো প্রত্যেকটাই কোনো না কোনো কাজের জন্য নির্দিষ্ট একটা প্রোটোকল। কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য এই নিয়মগুলোকে ফলো করতে হয়। তো প্রোটোকল বললে তোমরা কি বুঝবা? প্রোটোকল বলতে বুঝবা হচ্ছে কিছু নিয়মের সমষ্টি। প্রোটোকল বলতে কি বোঝায়? কিছু নিয়মের সমষ্টি, হ্যাঁ। তো আসো পরে আমরা সামনের দিকে যাই। এরপর আমরা যে জিনিসটা নিয়ে জানবো, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে ডোমেইন নেম কি। এরপর আমরা যে জিনিসটা নিয়ে জানবো সেটা ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, যে ডোমেইন নেম কি। তো ডোমেইন নেম হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট অ্যাড্রেস যা কোনো ওয়েব সার্ভারের IP অ্যাড্রেসকে প্রতিনিধিত্ব করে। উদাহরণস্বরূপ ধরা যাক www.facebook.com এর পরিবর্তে এই একটা IP অ্যাড্রেসের মাধ্যমেও ফেসবুকের ওয়েবসাইট ব্রাউজ করা যায়। এর আগের দিন আমরা একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে IP অ্যাড্রেস, হ্যাঁ। এর আগের দিন আমরা একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে IP অ্যাড্রেস। তো তুমি যদি www.facebook.com না লিখে ফেসবুকের এই IP অ্যাড্রেসটা তোমার ব্রাউজারে দাও, ব্রাউজারে দিয়ে তুমি সার্চ করো, তাহলেও কিন্তু তোমার ব্রাউজারটা তোমাকে ফেসবুকে নিয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আমরা এটা না দিয়ে, এটা ব্যবহার না করে এটা কেন ব্যবহার করে থাকি সব সময়? আমরা কিন্তু যদি ফেসবুক খুঁজে পেতে চাই, তাহলে নর্মালি কি করি? facebook.com লিখি, কখনো কিন্তু ফেসবুকের IP অ্যাড্রেসটা লিখি না। তো এটার আসলে কারণ কি? এটার কারণ খুবই সিম্পল, যে আমরা এই IP অ্যাড্রেসগুলোকে এত সহজে মুখস্থ করতে পারি না। আমাদের জন্য এই যে ফেসবুক, www.facebook.com, এই জিনিসটা লেখা আমাদের জন্য ইজি। এই জন্য কি করা হয়েছে? প্রত্যেকটা IP অ্যাড্রেসের পরিবর্তে ডোমেইন নেম সিলেক্ট করা হয়েছে। প্রত্যেকটা IP অ্যাড্রেসের পরিবর্তে আমরা ডোমেইন নেম ইউজ করি। আমরা যেহেতু এই এত বড় সংখ্যাগুলোকে মনে রাখতে পারবো না, আমাদের জন্য মনে রাখা কষ্টকর, এই জন্য কি করি? IP অ্যাড্রেসের পরিবর্তে ডোমেইন নেম ইউজ করি। তো ডোমেইন নেম জিনিসটা কি? এই ডোমেইন নেম IP অ্যাড্রেসেরই আরেকটা রূপ। ডোমেইন নেম কি? আমার IP অ্যাড্রেসেরই আরেকটা রূপ, যার মাধ্যমে আমরা কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজকে খুঁজে বের করতে পারি, যার মাধ্যমে আমরা কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজকে খুঁজে বের করতে পারি, হ্যাঁ। আচ্ছা, তো এটাই মেইনলি হচ্ছে আমার ডোমেইন নেম। এখন দেখো এখানে কি বলা আছে, মানুষ IP অ্যাড্রেস ব্যবহার না করে ডোমেইন নেম ব্যবহার করে, কারণ IP অ্যাড্রেস সংখ্যাবাচক, তাই মনে রাখা আমাদের জন্য কষ্টকর। কিন্তু ডোমেইন নেম টেক্সট অ্যাড্রেস, তাই মনে রাখা সহজ। এক্ষেত্রে DNS সার্ভার বা ডোমেইন নেম সিস্টেম সার্ভারের মাধ্যমে IP অ্যাড্রেসকে ডোমেইন নেমে রূপান্তর করা হয়। এখন আমাদের একটা সুনির্দিষ্ট একটা সার্ভার রয়েছে, যার মাধ্যমে আমার এই IP অ্যাড্রেসকে এই ডোমেইন নেমে পরিবর্তন করা হয়, যেটাকে বলা হচ্ছে DNS সার্ভার। এই DNS সার্ভার কি করে? IP অ্যাড্রেসকে ডোমেইন নেমে রূপান্তরিত করে। তো ডোমেইন নেম আমরা কেন ব্যবহার করে থাকি, IP অ্যাড্রেস কেন ব্যবহার করতে পারি না বা করি না? এটার মেইন কারণ হচ্ছে যে IP অ্যাড্রেস আমাদের জন্য মনে রাখা কঠিন, ডোমেইন নেম আমাদের জন্য মনে রাখা সোজা। আর ডোমেইন নেমটা কি? ডোমেইন নেমটা হচ্ছে একটা স্বতন্ত্র টেক্সট অ্যাড্রেস, যা কোনো ওয়েবসাইটের বা ওয়েব পেজের IP অ্যাড্রেসকে প্রতিনিধিত্ব করে। অর্থাৎ ডোমেইন নেম হচ্ছে IP অ্যাড্রেসেরই আরেকটা রূপ। তো এই জিনিসটাকে আমরা মূলত বলে থাকি ডোমেইন নেম। তো ডোমেইন নেম নিয়ে তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। ডোমেইন নেম নিয়ে তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও।
অনামিকা ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে যেহেতু। এখন দেখো, ডোমেইন নেম ব্যবহার করার আগে অবশ্যই নিবন্ধন করতে হয়। ডোমেইন নেম আমরা যে কোনো ইচ্ছা মতো চাইলেই ব্যবহার করতে পারি না, তো কোনো ডোমেইন নেমের জন্য আমাদের আগে রেজিস্ট্রেশন করতে হয়। প্রতিটি ডোমেইন নেম অদ্বিতীয়, মানে একটা ডোমেইন নেম দুইবার থাকতে পারবে না, একটা ডোমেইন নেম একবার ইউজ করা যাবে। কোনো দুইটি ওয়েবসাইটে একই ডোমেইন নেম থাকতে পারে না। আচ্ছা, এরপর বলা হয়েছে যে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস অ্যান্ড নাম্বারস, ICANN, ইন্টারনেট কর্পোরেশন অফ অ্যাসাইন নেমস অ্যান্ড নাম্বার, একটি আমেরিকান অলাভজনক সংস্থা যা সারা বিশ্বের ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে থাকে। এই সংস্থা দ্বারা সারা বিশ্বের ডোমেইন নেমগুলো নিয়ন্ত্রিত হয়। প্রতিটি ডোমেইন নেমের দুটি প্রধান অংশ এবং একটি ঐচ্ছিক অংশ থাকে। প্রত্যেকটা ডোমেইন নেমেরই আমার কি থাকে? দুইটা প্রধান অংশ থাকে এবং একটা ঐচ্ছিক অংশ থাকে। তো দেখো এখানে কি কি থাকে? সেকেন্ড লেভেল ডোমেইন, টপ লেভেল ডোমেইন, থার্ড লেভেল ডোমেইন। এখানে এই দুইটা হচ্ছে আমার প্রধান অংশ, ডোমেইন নেমের প্রধান অংশ এই দুইটা, আর এইটা হচ্ছে আমার ঐচ্ছিক অংশ। প্রত্যেকটা ডোমেইনের দুইটা প্রধান অংশ থাকে, একটা ঐচ্ছিক অংশ থাকে। এখানে সেকেন্ড লেভেল ডোমেইন এবং টপ লেভেল ডোমেইন হচ্ছে আমার ডোমেইন নেমের প্রধান অংশ, এবং থার্ড লেভেল ডোমেইন বা সাব লেভেল ডোমেইন হচ্ছে আমার ঐচ্ছিক অংশ। তো চলো এরপর একটু আলোচনা করি। এখন আমরা আলোচনা করব মেইনলি সেকেন্ড লেভেল ডোমেইন নিয়ে। এখানে দেখো কি বলা হচ্ছে যে সেকেন্ড লেভেল ডোমেইন সাধারণত প্রতিষ্ঠানের নামের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। সেকেন্ড লেভেল ডোমেইনকে অনেক সময় ডোমেইনও বলা হয়, শুধু ডোমেইন বলা হয়। সেকেন্ড লেভেল ডোমেইনকে অনেক সময় শুধু ডোমেইন বলা হয়। ডোমেইন নামকরণের ক্ষেত্রে কোনো স্পেস বা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যায় না। ডোমেইন ব্যবহারের ক্ষেত্রে আমাদের কোনো স্পেস ইউজ করতে পারবো না, আমরা কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন হচ্ছে এই যে @ অ্যান্ড পার্সেন্টেজ এগুলো ব্যবহার করতে পারবো না। শুধু বর্ণ এবং সংখ্যা ব্যবহার করা যায়। আমরা যখন একটা ডোমেইন নেম সিলেক্ট করব, শুধুমাত্র সেখানে আমরা কিছু লেটার এবং কিছু নাম্বার দিয়ে সেটা তৈরি করতে পারবো। এখানে আরেকবার যে জিনিসটা আছে সেটা একটু আমি আরেকবার বলতেছি। দেখো যে সেকেন্ড লেভেল ডোমেইন যেটা বোঝাচ্ছে সেটা সাধারণত কোনো প্রতিষ্ঠানের নামের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। ধরো তুমি একটা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট খুলবা, তো সেই ওয়েবসাইটের তো তোমার একটা নাম দিতে হবে, ডোমেইন নেম দিতে হবে। সেই ডোমেইন নেমের সেকেন্ড লেভেল ডোমেইন যেটা হবে সেটা হবে তোমার ওই প্রতিষ্ঠানের নাম রিলেটেড। ধরো www.facebook.com, তো তুমি এখানে হচ্ছে মেইনলি চাচ্ছ কি? ফেসবুক চাচ্ছ, তো এখানে এই ফেসবুকটা হবে তোমার সেকেন্ড লেভেল ডোমেইন। আশা করি আমি বুঝাতে পেরেছি। চলো একটু সামনের দিকে যাই। এখন এখানে বলতেছে টপ লেভেল ডোমেইন কি? টপ লেভেল ডোমেইন দ্বারা প্রতিষ্ঠানের ধরন এবং প্রতিষ্ঠানটি কোন দেশের তা বোঝা যায়। আমরা সেকেন্ড লেভেল ডোমেইন দ্বারা কি বুঝাই? সেকেন্ড লেভেল ডোমেইন দ্বারা প্রতিষ্ঠানের নাম বুঝাই। আমরা যে প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট খুলতেছি সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমার সেকেন্ড লেভেল ডোমেইন। তাহলে টপ লেভেল ডোমেইন কি? টপ লেভেল ডোমেইন দ্বারা প্রতিষ্ঠানের ধরন, অর্থাৎ এটা কোন ধরনের প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানটি কোন দেশের তা বোঝা যায়। ধরো আমার হচ্ছে বাংলাদেশের, তো এটা আমি এই টপ লেভেল ডোমেইন দ্বারা বুঝতে পারবো। আবার ধরো এটা আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান, তো এটাও আমি এই টপ লেভেল ডোমেইন দ্বারা বুঝতে পারবো। টপ লেভেল ডোমেইনের দুইটি অংশ, যথা জেনেরিক ডোমেইন আর কান্ট্রি ডোমেইন। টপ লেভেল ডোমেইনের কয়টা অংশ? দুইটা অংশ, একটা হচ্ছে তোমার জেনেরিক ডোমেইন আর একটা হচ্ছে কান্ট্রি ডোমেইন। টপ লেভেল ডোমেইনের অংশ কয়টা? দুইটা, একটা হচ্ছে জেনেরিক ডোমেইন আর একটা হচ্ছে কান্ট্রি ডোমেইন। তো এখানে আসলে তেমন ভাবে বোঝার কিছু নাই, তো আসো সামনের দিকে যাই। এবার জেনেরিক ডোমেইন কি? তোমাদের কোশ্চেন হইতে পারে যে জেনেরিক ডোমেইন কি, কান্ট্রি ডোমেইন কি? তো এই দুইটা এখন আমরা আলোচনা করব। দেখো এখানে বলা আছে যে জেনেরিক ডোমেইন যা প্রতিষ্ঠানের ধরন নির্দেশ করে। আমরা কি পড়তেছি? আমরা পড়তেছি হচ্ছে টপ লেভেল ডোমেইন নিয়ে। আমি একটু স্লো ডাউন করতেছি। আমরা পড়তেছি হচ্ছে টপ লেভেল ডোমেইন নিয়ে। টপ লেভেল ডোমেইনের দুইটা অংশ, একটা হচ্ছে জেনেরিক, আরেকটা হচ্ছে কান্ট্রি। জেনেরিক দ্বারা বোঝাবে তোমার প্রতিষ্ঠানের ধরন, জেনেরিক দ্বারা বোঝা হচ্ছে প্রতিষ্ঠানের ধরন, আর কান্ট্রি ডোমেইন দ্বারা বোঝা হচ্ছে তোমার কোন দেশের প্রতিষ্ঠান তা বোঝাবে। তো আমরা পড়তেছি টপ লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন দ্বারা বোঝায় হচ্ছে
মেইনলি দুইটা পার্টকে, একটা হচ্ছে জেনেরিক পার্ট আর একটা হচ্ছে কান্ট্রি পার্ট। তো জেনেরিক পার্ট দ্বারা তুমি প্রতিষ্ঠানের ধরন বুঝতে পারবা এবং কান্ট্রি পার্ট দ্বারা তুমি এটা প্রতিষ্ঠানটা কোন দেশের সেটা বুঝতে পারবা। আর সেকেন্ড লেভেল ডোমেইন আমরা কিসের কথা বলছিলাম? সেকেন্ড লেভেল ডোমেইন সেটাকে বলা হয় যেটার মাধ্যমে আমার প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে আমার কি সেকেন্ড লেভেল ডোমেইন। তো দেখো এখানে জেনেরিক ডোমেইনটা কি? জেনারিক ডোমেইন যা প্রতিষ্ঠানটির ধরন নির্দেশ করে, প্রতিষ্ঠানটা কি ধরনের সেটা নির্দেশ করে। এখন দেখো আমরা একটা ওয়েবসাইটের শেষে বিভিন্ন ধরনের এই জেনারিক ডোমেইন দেখতে পাই। যেমন ধরো .com, যদি .com থাকে লাস্টে তাহলে তুমি বুঝবা যে সেটা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান। ওয়েবসাইটের নামের শেষে বা হচ্ছে ডোমেইন নামের শেষে যদি তুমি .com দেখো তাহলে সেটাকে তুমি বুঝবা যে এটা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান। .mil এটা যদি দেয়া থাকে তাহলে তুমি বুঝে নিবা যে এটা মার্কিন সেনাবাহিনীর জন্য রক্ষিত একটা প্রতিষ্ঠান। এটা কি .mil মানে মার্কিন সেনাবাহিনীর জন্য রক্ষিত। আচ্ছা, .gov যদি .gov থাকে তোমার ডোমেইনের শেষে তাহলে বুঝবা যে সেটা কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, মানে কোনো রাষ্ট্রের প্রতিষ্ঠান। আচ্ছা, আবার যদি .edu থাকে তাহলে তুমি সেটাকে ধরে নিবা কি সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এরপর .net থাকলে সেটা দিয়ে তুমি বুঝবা এটা একটা নেটওয়ার্ক সার্ভিস, অর্থাৎ কোনো নেটওয়ার্কের সার্ভিস বোঝাতে .net ইউজ করা হয়। আবার ধরো থাকলো যে .org, তো এরকম থাকলে তোমার বুঝে নিতে হবে যে সেটা একটা অলাভজনক প্রতিষ্ঠান। .org থাকলে সেটাকে তোমার বুঝে নিতে হবে এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান। আবার থাকলো যে .int, এটা হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা। .int দ্বারা বোঝায় এটা একটা আন্তর্জাতিক সংস্থা। তো জেনেরিক ডোমেইনটা কি এটা নিয়ে তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে বোঝাও বা কমেন্ট করে জানাও যে জেনেরিক ডোমেইন নিয়ে তোমরা ক্লিয়ার কিনা। তাহলে চলো আমরা সামনের দিকে যাই। এবার আমরা বুঝবো হচ্ছে কান্ট্রি ডোমেইন কি এটা নিয়ে। হ্যাঁ, তো কান্ট্রি ডোমেইন হচ্ছে যে ওয়েব অ্যাড্রেসের একেবারে শেষের অংশ যা প্রতিষ্ঠানটি কোন দেশের তা নির্দেশ করে তাকে কান্ট্রি ডোমেইন বলা হয়। কান্ট্রি ডোমেইন সকল ওয়েবসাইটের জন্য অত্যাবশ্যকীয় নয়, অর্থাৎ সকল ডোমেইন নেমের শেষে যেই কান্ট্রি ডোমেইনটা থাকবেই এর কোনো মানে নেই, কান্ট্রি ডোমেইন নাও থাকতে পারে। যেমন www.edupoint.com.bd এই ওয়েব অ্যাড্রেসের একেবারে শেষে বিডি লেখা আছে, অর্থাৎ এই ওয়েবসাইটটি বাংলাদেশ নির্দেশ করে। তো এরকমই দেখো যে যদি লাস্টে গিয়ে .bd লেখা থাকে তাহলে সেটা বাংলাদেশের, যদি .uk লেখা থাকে তাহলে সেই ডোমেইনটা বা সেই প্রতিষ্ঠানটা ইউনাইটেড কিংডমের, যদি .us লেখা থাকে তাহলে সেটা ইউনাইটেড স্টেটের, যদি .in লেখা থাকে তাহলে ইন্ডিয়ার, .au লেখা থাকলে অস্ট্রেলিয়া, .cn লেখা থাকলে চায়না, .ru লেখা থাকলে রাশিয়া, .fr লেখা থাকলে ফ্রান্স, .ca লেখা থাকলে কানাডা। তো এরকমই যে আমার একদম ওয়েব অ্যাড্রেসের শেষে যদি এই ধরনের কিছু তুমি দেখতে পাও তাহলে সেটাকে তুমি বুঝে নিবা যে ওইটা হচ্ছে আমার কান্ট্রি ডোমেইন। তো কান্ট্রি ডোমেইন সকল ওয়েবসাইটের অ্যাড্রেসের ক্ষেত্রে থাকে না, তবে কিছু কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে থাকতে পারে। হ্যাঁ, তো কান্ট্রি ডোমেইন জিনিসটা বোঝা একদমই ইজি। তো এরপরে আমরা আসি সাব লেভেল ডোমেইন বা সাব ডোমেইন বা থার্ড লেভেল ডোমেইনে। এরপর আমরা আলোচনা করব হচ্ছে সাব ডোমেইন বা থার্ড লেভেল ডোমেইন নিয়ে। সাবডোমেইন মূল ডোমেইনের অংশ যাকে থার্ড লেভেল বা তৃতীয় স্তরের ডোমেইন বলা হয়। সাবডোমেইন মূল ডোমেইনেরই একটা অংশ যাকে থার্ড লেভেল বা তৃতীয় স্তরের ডোমেইনও বলা হয়। একটি ডোমেইনের সাবডোমেইন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এই জিনিসটা মানে এই সাবডোমেইন, এই জিনিসটা যে তোমার প্রত্যেকটা ডোমেইন নেমের মধ্যে থাকবেই এর কোনো মানে নেই, এটা থাকতেও পারে নাও পারে। একটি ওয়েবসাইটকে বিভিন্ন সেকশনে ভাগ করতে সাবডোমেইন ব্যবহার করা হয়। একটা ওয়েবসাইটকে বিভিন্ন ভাগে ভাগ করতে আমার এই সাবডোমেইনটা ব্যবহার করা হয়। যেমন দেখো এখানে বলা হচ্ছে যে www.google.com এটি একটি ডোমেইন যার সাবডোমেইন হলো maps.google.com, mail.google.com ইত্যাদি। এখন জিনিসটাকে আমি একটু তোমাদের জন্য সহজ করে বুঝাই। ধরো যে তুমি গুগলে ঢুকছো, হ্যাঁ, তো এখন গুগলে তো তোমার শুধু এক ধরনের জিনিসপত্র নাই। গুগলে তুমি ম্যাপস পাইতে পারো, গুগলে থেকে তুমি জিমেইলে ঢুকতে পারো। তো এখন এই জিনিসগুলোকে সুনির্দিষ্ট করতে, ধরো তুমি গুগল ম্যাপস চাও, তো এই জন্য তুমি কি করছো, maps.google.com এ লিখে দিছো। তুমি লিখছো কি maps.google.com। আবার ধরো তুমি জিমেইলে যাইতে চাও, তাই তুমি লিখছো mail.google.com। এখন দেখো যে এই মেইলটা কিন্তু গুগলেরই অংশ, আবার এই ম্যাপসটা কিন্তু গুগলেরই অংশ। এই জন্য
জন্য তুমি আলাদা আলাদা করে সিলেক্ট করে দিছো যে তুমি গুগলের এই জিনিসটাকে চাও। তো এই জিনিসটাকে, এই যে মেইল লেখা হয়েছে বা এখানে ম্যাপস লেখা হয়েছে, এই জিনিসটাকেই আমার বলা হচ্ছে সাবডোমেইন। এই জিনিসটাকে আমার বলা হচ্ছে সাবডোমেইন। অর্থাৎ কোনো ডোমেইনের যদি নির্দিষ্ট একটা অংশ যদি তুমি দেখতে চাও বা নির্দিষ্ট একটা অংশ তুমি সিলেক্ট করে দাও, তাহলে সেই জিনিসটাকে তোমার বলা হবে সাবডোমেইন। আশা করি আমি বুঝতে পেরেছি, এবং তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝছো কিনা। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, মুক্তা আক্তার বুঝতে পেরেছে, জায়েদ আহমেদ ক্লিয়ার, সঞ্জিতা মাহবুব ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাদের। ওকে, এবার আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে ডিরেক্টরি। ডিরেক্টরি জিনিসটা আসলে কি? হ্যাঁ, ডিরেক্টরি হচ্ছে সার্ভার কম্পিউটারের একটি ফোল্ডার যেখানে ওয়েব পেজগুলো অবস্থান করে। ডিরেক্টরি কি? সার্ভার কম্পিউটারে একটা ফোল্ডার যেখানে ওয়েব পেজগুলো অবস্থান করে। আমরা কি জানি যে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমার একটা সার্ভার দরকার হয় যেখানে সেই ওয়েব পেজগুলো সংরক্ষণ করা থাকে। আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে একটা সার্ভার দরকার হয়, যে এই সার্ভারে তোমার কি থাকবে, ওয়েব পেজগুলো বা ওয়েবসাইটের যে ইনফরমেশনগুলো সেখানে সংরক্ষিত থাকবে। তো ডিরেক্টরি জিনিসটা কি? সার্ভার কম্পিউটারের যে ফোল্ডারে তোমার এই ওয়েব পেজগুলোকে রাখা হয়, সার্ভার কম্পিউটারের যে ফোল্ডারে তুমি তোমার ওয়েব পেজের ইনফরমেশনগুলোকে রাখবা তাকেই তোমার ডিরেক্টরি বলে। সার্ভার কম্পিউটারের যে ফোল্ডারে তুমি তোমার ওয়েব পেজের ইনফরমেশনগুলোকে রাখবা সেটাকেই ডিরেক্টরি বলা হয়। আচ্ছা, এরপর আছে হচ্ছে ফাইল নেম। ফাইল নেম জিনিসটা কি? যে ওয়েব পেজের বা ফাইল নেম, এখানে জিনিসটা একটু ভুলভাবে লেখা আছে। জিনিসটা হচ্ছে যে যে সার্ভার কম্পিউটারে একটা ফোল্ডারের মধ্যে তো তুমি এই তোমার ওয়েবসাইটের ফাইলগুলো রাখছো। সার্ভার কম্পিউটারে একটা ফোল্ডারের মাঝখানে তুমি তোমার ওয়েব পেজের ইনফরমেশন রাখছো। সার্ভার কম্পিউটারের একটা নির্দিষ্ট ফোল্ডারে তুমি তোমার ওয়েব পেজের ইনফরমেশনগুলোকে রাখছো। এখন এই যে ফোল্ডার, এই ফোল্ডারে তুমি যে নামটা দিবা, যে ফোল্ডারে যে তুমি নামটা দিবা, এই ফোল্ডারে ধরো হচ্ছে এটা একটা ফোল্ডার, হ্যাঁ, এটা একটা সার্ভার কম্পিউটারের মাঝখানে এটা একটা ফাইল, যার মাঝখানে তুমি কি রাখছো, এই তোমার ওয়েব পেজের ইনফরমেশনগুলোকে রাখছো। এখন এই ফোল্ডারের তুমি যে নামটা দিবা, এটাকে বলা হচ্ছে ফাইল নেম। অর্থাৎ ডিরেক্টরির যে নাম দেওয়া হয় তাকে আমার কি বলা হয়? ফাইল নেম বলে। ডিরেক্টরির যে নাম দেওয়া হয় তাকে আমার ফাইল নেম বলে। জিনিসটা আমি আরো সোজা করে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো জিনিসটা কি, যে সার্ভার কম্পিউটারের একটা ফোল্ডারে তোমার ওয়েব পেজের ইনফরমেশনগুলোকে তুমি রাখো, তো এই ফোল্ডারটাকে তুমি বলতেছো ডিরেক্টরি। আর এই ফোল্ডারের যখন তুমি একটা নাম দিবা, সেটাকেই তুমি বলতেছো ফাইল নেম। এটাকেই বলা হচ্ছে আমার ফাইল নেম। তো এটা আসলে গুরুত্বপূর্ণ কিছু না, তাই আমরা সামনের দিকে এগোচ্ছি। আচ্ছা দেখো, এবার আমাদের যা আলোচনা করা আছে সেটা হচ্ছে ডিএনএস সার্ভার কি। তো দেখো এখানে বলা আছে ডিএনএস সার্ভারের পূর্ণরূপ হচ্ছে ডোমেইন নেম সিস্টেম সার্ভার। ডিএনএস সার্ভারের পূর্ণরূপ হচ্ছে ডোমেইন নেম সিস্টেম সার্ভার। আমরা যখন ব্রাউজারে কোনো ওয়েব অ্যাড্রেস লিখে রিকোয়েস্ট করি, তখন ব্রাউজার প্রথমে ওই ওয়েব অ্যাড্রেসের জন্য আইপি অ্যাড্রেস চেয়ে ডিএনএস সার্ভারে রিকোয়েস্ট পাঠায়। ডিএনএস সার্ভারের সকল ওয়েব অ্যাড্রেসের বিপরীতে আইপি অ্যাড্রেসগুলো সংরক্ষিত থাকে। তাই ডিএনএস সার্ভার ওয়েব অ্যাড্রেসের বিপরীতে আইপি অ্যাড্রেস ব্রাউজারকে রিটার্ন করে। তারপর ব্রাউজার ওই আইপি অ্যাড্রেসের ওয়েব সার্ভারে ওয়েবসাইটের জন্য রিকোয়েস্ট পাঠায় এবং ওয়েবসাইটটি প্রদর্শিত হয়। জিনিসটা একটা জটিল প্রসেস, আমি একটু ক্লিয়ার করে বোঝাই। দেখো, ধরো তুমি সার্চ দিচ্ছ তোমার ব্রাউজারে facebook.com, তোমার ব্রাউজারে তুমি সার্চ দিছো facebook.com। তো এটা তুমি সার্চ করছো, বাট তুমি যে ব্রাউজারে সার্চ করছো, ব্রাউজারটা তোমার এই facebook.com-টাকে বুঝে না। হ্যাঁ, এই ব্রাউজারটা তোমার এই facebook.com বুঝে না। ব্রাউজার কি করবে? ব্রাউজার তোমাকে একটা আইপি অ্যাড্রেস দিবে। ব্রাউজার তোমাকে একটা আইপি অ্যাড্রেস খুঁজে এনে দিবে, যেটা হচ্ছে তোমার facebook.com এর আইপি অ্যাড্রেস। হ্যাঁ,
ব্রাউজার কি করবে মেইনলি হচ্ছে জিনিসটা এরকম যে তুমি যখন facebook.com লিখে রিকোয়েস্টটা করছো বা সার্চ দিছো তখন ব্রাউজার কি করছে এই ডিএনএস সার্ভারকে রিকোয়েস্ট করছে এই যে ডোমেইন নেম সিস্টেম সার্ভার এই ডিএনএস সার্ভারকে বলে যে এই facebook.com এর আন্ডারে যে আইপি অ্যাড্রেসটা আছে এটা আমাকে দাও তো কি করবে ডিএনএস সার্ভার কি করে ডিএনএস সার্ভার তখন তাকে ফেসবুকের আইপি অ্যাড্রেসটা দেয় ডিএনএস সার্ভার ব্রাউজারকে ফেসবুকের আইপি অ্যাড্রেসটা দেয় ব্রাউজার তখন আবার কি করে ব্রাউজার এই আইপি অ্যাড্রেসটা নেয় আইপি অ্যাড্রেস নিয়ে আবার একটা রিকোয়েস্ট দেয় তো যে রিকোয়েস্টের ফলে এই ফেসবুকের যে সার্ভারটা আছে সেই সার্ভারে তোমার রিকোয়েস্টটা চলে যায় আইপি অ্যাড্রেস পাওয়ার পর আরেকটা রিকোয়েস্ট দিবে ব্রাউজার সেই রিকোয়েস্টটা কই যাবে ফেসবুকের সার্ভারে তখন সেই facebook.com বা ফেসবুকের যে ওয়েব পেজটা আছে সেটা তুমি সামনে দেখতে পাবা জিনিসটা আমি আবারও ক্লিয়ার করতেছি যে ধরো তুমি www.facebook.com লিখে সার্চ দিছো তো তোমার ব্রাউজার আসলে এটা বুঝে না ব্রাউজার কি করবে ডিএনএস সার্ভারে রিকোয়েস্ট করবে যে এই ফেসবুকের আন্ডারে যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা আমাকে দেন তো ডিএনএস সার্ভারটা কি করে তোমার ডিএনএস সার্ভারটা এই ফেসবুকের যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা তোমার ব্রাউজারকে দিবে তখন ব্রাউজার কি করবে সেই আইপি অ্যাড্রেসে আরেকটা রিকোয়েস্ট করবে সেই আইপি অ্যাড্রেসে যখন ব্রাউজার আরেকটা রিকোয়েস্ট করে তখন এই আইপি অ্যাড্রেসের আন্ডারে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের কাছে রিকোয়েস্ট চলে যায় অর্থাৎ ফেসবুকের কাছে বা ফেসবুকের সার্ভারে রিকোয়েস্ট চলে যায় তখন ফেসবুকের সার্ভার ব্রাউজারকে তার ওয়েব পেজগুলো বা ওয়েবসাইটগুলো দেয় যার ফলে তুমি তোমার সামনে তখন ফেসবুকের ওয়েব পেজটা সামনে দেখতে পাও তো এভাবেই এই ডিএনএস সার্ভারটা কাজ করে থাকে তো এই ডিএনএস সার্ভারের কাহিনীটা তোমরা বুঝছো কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও যে ডিএনএস নিয়ে তোমরা বুঝছো কিনা বা ডিএনএস সার্ভারের কাজটা কি সেটা তোমরা বুঝেছো কিনা ডিএনএস সার্ভারের কাজটা কি তোমরা তা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও হ্যাঁ অনামিকা বুঝতে পেরেছে ডিএনএস সার্ভার নিয়ে ঠিক আছে মেঘলা ক্লিয়ার হ্যাঁ সঞ্জিদা মাহবুব বুঝতে পেরেছে জাহেদ ক্লিয়ার অনামিকা রহমান অনেক ক্লিয়ার ঠিক আছে তো চলো আমরা সামনের দিকে যাই এখন তোমার বলতেছে যে ওয়েবসাইটের কাঠামো কি আমরা যে জিনিসটা এখন আলোচনা করব সেটা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো জিনিসটা কি দেখো বলা হচ্ছে যে ওয়েবসাইটের কাঠামো বলতে বোঝায় ওয়েবসাইটের পেজগুলো কিভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকবে দেখো ওয়েবসাইটের কাঠামো বলতে কি বোঝায় ওয়েবসাইটের কাঠামো বলতে বোঝায় ওয়েবসাইটের পেজগুলো কিভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকে আমরা যখন একটা ওয়েবসাইট ব্রাউজ করি তখন দেখতে পাই যে একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ থাকে যাদেরকে ওয়েব পেজ বলা হয় তো ওয়েবসাইটের কাঠামো বলতে কি বোঝায় ওয়েবসাইটের কাঠামো বলতে বোঝায় যে কিভাবে এই ওয়েব পেজগুলো একে অপরের সাথে যুক্ত থাকবে যেমন হোম পেজের সাথে সাব পেজগুলো আবার সাব পেজগুলো নিজেদের মধ্যে কিভাবে একে অপরের সাথে যুক্ত থাকবে এটা অর্থাৎ আমরা যে হচ্ছে কোনো ব্রাউজারে একটা ওয়েবসাইটের রিকোয়েস্ট দেওয়ার পর আমরা মানে সামনে যে প্রথম যে পেজটা দেখতে পাই সেটাকে বলা হচ্ছে আমার হোম পেজ তো হোম পেজের সাথে আরো কিছু সাব পেজ থাকে বা হোম পেজের আন্ডারে আরো কিছু পেজ থাকে এগুলো একে অপরের সাথে কিভাবে যুক্ত থাকবে এটার কাঠামোকেই বলা হয় হচ্ছে আমার ওয়েবসাইটের কাঠামো হ্যাঁ তো ওয়েবসাইটে একাধিক ওয়েব পেজ থাকলে পেজগুলো একে অপরের সাথে সংযুক্ত থাকে ওয়েব পেজগুলো তাদের সংযোগের উপর ভিত্তি করে বিভিন্ন নামের হয়ে থাকে একটি ওয়েবসাইটে সাধারণত 3 ধরনের ওয়েব পেজ থাকে একটা ওয়েবসাইটে সাধারণত 3 ধরনের ওয়েব পেজ থাকে তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কথা যে একটা ওয়েবসাইটে সাধারণত 3 ধরনের ওয়েব পেজ থাকে যেমন হোম পেজ মূলধারার পেজ এবং উপধারার পেজ তার মানে একটা ওয়েবসাইটে কয় ধরনের পেজ থাকবে 3 ধরনের একটা হচ্ছে হোম পেজ দ্বিতীয়ত হচ্ছে মূলধারার পেজ তৃতীয়ত হচ্ছে উপধারার পেজ একটা ওয়েবসাইটে 3 ধরনের ওয়েব পেজ থাকে একটা হচ্ছে হোম পেজ একটা হচ্ছে মূলধারার পেজ 3 হচ্ছে উপধারার পেজ তো এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইটের 3 ধরনের পেজ হ্যাঁ এরপর দেখো আমরা আলোচনা করবো হচ্ছে হোম পেজ জিনিসটা কি হোম পেজ তোমরা আসলে সবাই বুঝো যে হোম পেজ জিনিসটা কি যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে যে পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে কোনো ওয়েবসাইটে ঢুকলে আমরা সামনে চোখের সামনে যে পেজটা দেখতে পাই তাকে আমার কি বলা হবে হোম পেজ বলা হবে হোম পেজে সাধারণত প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য লক্ষ্য উদ্দেশ্য এবং ইত্যাদি উপস্থাপন করা থাকে দেখো তুমি একটা যে কোনো ধরো একটা স্কুলের ওয়েবসাইটে ঢুকছো তো স্কুলের ওয়েবসাইটে ঢোকার পর তোমার সামনে যে পেজটা আসবে সেখানে তোমার স্কুল সম্বন্ধে কিছু লেখা থাকবে স্কুলের কিছু তথ্য লেখা থাকবে বা স্কুল নিয়ে কিছু উদ্দেশ্য লেখা থাকবে এগুলো লেখা থাকবে
এবং মূলধারার পেজগুলো মেনু বারে সংযুক্ত করা হয়। এখন মূলধারার পেজগুলো কোনগুলো সেগুলো একটু আমরা আলোচনা করি। এবার আমরা আলোচনা করব হচ্ছে মূলধারার পেজ নিয়ে। তো মূলধারার পেজগুলোতে সাধারণত একটি নির্দিষ্ট বিভাগের তথ্য থাকে এবং পেজগুলো হোম পেজের মেনু বারে সংযুক্ত থাকে। যেমন একটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের হোম পেজের মেনু বারে বিভিন্ন বিভাগের পেজগুলো সংযুক্ত থাকে। প্রতিটি বিভাগের জন্য পেজগুলোকে মূলধারার পেজ বলা হয়। এখন এটা আমি একটু তোমাদেরকে ডিটেইলে আলোচনা করি। মূলধারার পেজ কাকে বলে? ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকছো, তাহলে ধরো এটা হচ্ছে তোমার স্ক্রিন, এখানে তোমার লেখা আছে ঢাকা ইউনিভার্সিটি। এখন এদিক দিয়ে তোমার একটা মেনু বার আছে, এই মেনু বারে তোমার বিভিন্ন ডিপার্টমেন্ট সম্বন্ধে লেখা আছে। ধরো এখানে লেখা আছে সিএসি, আবার এখানে লেখা আছে ধরো কি বলে বোটানি। তো এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের নাম লেখা আছে। এই ডিপার্টমেন্টের নামগুলোতে ক্লিক করলে তুমি সেই ডিপার্টমেন্টের পেজে ঢুকে যাবা। তো এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের নাম লেখা আছে, এই ডিপার্টমেন্টগুলোর নামের উপরে ক্লিক করলে তুমি এই ডিপার্টমেন্টগুলোর পেজে ঢুকে যাবা। তো এই যে আলাদা আলাদা এক একটা পেজ, প্রত্যেক ডিপার্টমেন্টের আন্ডারে এক একটা পেজ, তো এই পেজগুলোকে আমার মেইনলি বলা হচ্ছে মূলধারার পেজ। এই পেজগুলোকে আমার মেইনলি বলা হচ্ছে মূলধারার পেজ। আচ্ছা, রৌনক জান্নাত অনামিকা বলছো ভাই আজকে কি HTML করাবেন? HTML এর পরের দিন শুরু করবো। হ্যাঁ, আচ্ছা জান্নাত বলছো যে ভাইয়া আরেকবার একটু সহজ করে বলেন ডিএনএসটা। আচ্ছা, ডিএনএসটা আমি আলোচনা করতেছি, তার আগে এই জিনিসটা একটু বোঝা যে মূলধারার পেজটা কি। তো কোনো ওয়েবসাইটে যখন তুমি ঢুকো, ধরো ঢাকা ইউনিভার্সিটির পেজে ঢুকছো, তো ঢাকা ইউনিভার্সিটির হোম পেজে তুমি কি দেখতে পারতেছো? উপরে ধরো ঢাকা ইউনিভার্সিটির নাম লেখা, নিচে একটা মেনু বার দেওয়া আছে যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের নাম লেখা আছে। ধরো সিএসি লেখা আছে, বোটানি লেখা আছে, এসে অনেকগুলো ডিপার্টমেন্টের নাম লেখা আছে। তো যদি তুমি সিএসির উপরে ক্লিক করো, দেখবা যে তুমি সিএসি ডিপার্টমেন্টের পেজে ঢুকে গেছো। তো এই যে এক একটা পেজ, সিএসির জন্য আলাদা পেজ, বোটানির জন্য আলাদা পেজ, এই পেজগুলোকে মেইনলি বলা হচ্ছে মূলধারার পেজ। এই পেজগুলোকে মেইনলি বলা হচ্ছে মূলধারার পেজ। আচ্ছা, তো আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাকে আরেকবার বলা হয়েছে যে ডিএনএস জিনিসটা একটু ভালোভাবে বোঝাতে। আসলে ডিএনএসটা আমি আরেকবার একটু বুঝাইতেছি, আমি একটু সোজা করে বুঝাই ডিএনএসটা আরেকবার। দেখো যে ধরো তুমি ইউটিউব সার্চ করবা, www.youtube.com লিখে সার্চ দিছো ব্রাউজারে। ধরো গুগল ক্রোমে তুমি www.youtube.com লিখে সার্চ দিছো। এখন তোমার ওই গুগল ক্রোম ব্রাউজারটা এই youtube.com কে বুঝে না, সে কি করবে? ডিএনএস সার্ভারকে রিকোয়েস্ট দিবে। কি চেয়ে রিকোয়েস্ট দিবে? ডিএনএস সার্ভারকে বলবে আমার গ্রাহক আমার থেকে youtube.com জিনিসটাকে চেয়েছেন, তো এই ওয়েবসাইটের আন্ডারে যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা আমারে দেন। এই ওয়েবসাইটের আন্ডারে যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা আমারে দেন। তো ডিএনএস সার্ভার কি করবে? তোমার ব্রাউজারকে এই youtube.com এর আন্ডারে যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা তাকে দিবে, বা ব্রাউজারকে এই youtube.com এর আইপি অ্যাড্রেসটা দিবে। তখন তোমার ব্রাউজার কি করবে? সেই আইপি অ্যাড্রেসটা নিবে। আইপি অ্যাড্রেসটা নেওয়ার পর সেই আইপি অ্যাড্রেসে আবার একটা রিকোয়েস্ট করবে, যার ফলে রিকোয়েস্টটা কোথায় যাবে? এই রিকোয়েস্টটা যাবে তোমার youtube.com এর সার্ভারে। দ্বিতীয়বার যে রিকোয়েস্টটা দিল, এই রিকোয়েস্টটা যাবে তোমার youtube.com এর সার্ভারে। তখন youtube.com এর সার্ভার কি করবে? সার্ভার থেকে ওই ইউটিউবের যে ফাইলগুলো আছে সেটা তোমার সামনে প্রদর্শন করবে, আর তখনই তুমি ইউটিউবের পেজটা তোমার স্ক্রিনের উপরে দেখতে পাবা। তো এভাবেই তোমার ডিএনএস সার্ভারটা কাজ করে থাকে। আচ্ছা, এবার আমাকে একটু জান্নাত বলো তো তুমি ডিএনএস সার্ভারটা বুঝছো কিনা। আর আমরা এইদিকে কি কি আলোচনা করলাম? এইদিকে আমরা হোম পেজ এবং মূলধারার পেজ নিয়ে আলোচনা করেছি। হোম পেজ জিনিসটা কি? হোম পেজ হচ্ছে আমরা কোনো ওয়েবসাইট খুলে চোখের সামনে যে পেজটা দেখতে পাই সেটাকে বলা হচ্ছে আমার হোম পেজ। আর মূলধারার পেজ কি? যে হোম পেজের মধ্যে বিভিন্ন মেনু বারে বিভিন্ন যে পেজ যুক্ত করা থাকে, মানে ধরো হচ্ছে এক একটা ডিপার্টমেন্টের পেজ যুক্ত করা আছে, তো ওই ডিপার্টমেন্টের উপরে ক্লিক করলে আমরা সেই ডিপার্টমেন্টের পেজে চলে যাচ্ছি। তো এই পেজগুলোকে আমার বলা হচ্ছে মূলধারার পেজ। হ্যাঁ, আচ্ছা, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে হোম পেজ এবং মূলধারার পেজ নিয়ে তোমরা ক্লিয়ার কিনা। হ্যাঁ, মূলধারার পেজ এবং হোম পেজ নিয়ে তোমরা ক্লিয়ার কিনা। তাহলে আজকে আমরা এখানে শেষ করব। হ্যাঁ, আচ্ছা, মুক্তা আক্তার বুঝতে পেরেছে, অনামিকা ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, রাবি আসলাম ক্লিয়ার।
আচ্ছা ঠিক আছে, তোমরা যখন সবাই ক্লিয়ার, তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল। এরপরের দিন আমরা HTML সম্বন্ধে আলোচনা করব, যেটা এই অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, এরপরের দিন আমরা HTML নিয়ে আলোচনা করব, যেটা এই অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা ঠিক আছে, তাহলে ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের আগামী ক্লাস হবে আগামী সপ্তাহের সোমবারে। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাই।